রেডিওটি বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গল্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্প সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য একটি ভৌতিক কাহিনী লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্ম 1873 সালে 3রা ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে। ছাত্রাবস্থায় ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্য দিয়ে তার সাহিত্য জীবন শুরু। শ্রীমতী রাধামণি দেবী এই ছদ্মনামে তিনি কুন্তলিনের প্রথম পুরস্কার লাভ করেন। তার শ্রেষ্ঠ উপন্যাস রত্নদ্বীপ। গল্প পাঠে সূর্য, গল্পের সূত্রধার আমি পায়েল। শুরু হচ্ছে একটি ভৌতিক কাহিনী। আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ, নিবাস বীরভূম জেলার টকরা নামক গ্রামে। 1872 খ্রিস্টাব্দে আমি বিএ পাস করে চাকরির সন্ধানে প্রবৃত্ত হই। কয়েক মাস ধরে বহু স্থানে স্থানে আবেদন করলাম, কিন্তু কোনো ফল হলো না। অবশেষে সিউড়ি জেলার স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হয়েছে সংবাদ পেয়ে নিজে সেখানে গিয়ে বহু লোককে খোসামত করে চাকরিটি জোগাড় করলাম। আমার বেতন হলো মাসিক 50 টাকা। আমাদের গ্রাম থেকে সিউড়ি 12 ক্রোশ দূরে। বরাবর একটি কাঁচা রাস্তা আছে। আমি গ্রামে ফিরে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে এসে দুদিন পরে নতুন কাজে লেগে পড়লাম। যেমন অল্প বেতন তেমন একটা ছোটোখাটো সস্তা বাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। রাতে হেডমাস্টারের বাড়িতেই শোয়া ও খাওয়া দাওয়া করি। দিনের বেলা স্কুলে করি এবং অবসর সময়ে বাড়ি খুঁজে বেড়াই। অবশেষে শহরের প্রান্তে একটা বড় খালি পাকা বাড়ির সন্ধান পেলাম। বাড়িটি বহুকাল খালি পড়ে আছে। বাড়িটি জায়গায় জায়গায় ভাঙা, তাতে কয়েকটা এমন ঘরও রয়েছে সেখানে বসবাস করা যায়। মাসিক 5 সিকা মাত্র ভাড়া দিলেই বাড়িখানি পাওয়া যায়। কিন্তু গুজব এই যে বাড়িটিতে ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়ং বেঙ্গল। ভূতের ভয় যদি পিছু হটি তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং বাড়ি নেব বলে স্থির করলাম, কিন্তু অত দূরে একলা থাকা নিরাপদ নয়। চোর ডাকাতেরও তো ভয় আছে। তাই একজন সঙ্গী খুঁজতে লাগলাম। একজন জুটেও গেলেন। তিনি আমাদের স্কুলের 4র্থ শিক্ষক, নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাস করেননি, তাও কলেজে পড়েছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। তার আগের বাড়িতে কিছু অসুবিধা হচ্ছিল, তাই তিনি আমার সঙ্গে যোগাযোগ করে সেই বাড়িটিতে থাকতে রাজি হলেন। একজন রান্নার লোক স্থির করা গেল, কিন্তু তারা রাত্রি সে বাড়িতে থাকতে রাজি হলো না। বলল, কাজকর্ম সেরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে রাত্রি 9টার মধ্যেই যে যার বাড়ি ফিরে যাবে। কি করি? তাই মেনে নিতে হলো। পরবর্তী রবিবার সকালে জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে গিয়ে হাজির হলাম। বাড়িটি বহুকালের পুরনো। চারিদিকে প্রাচীর জায়গায় জায়গায় ভাঙা। গরু মোষা আটকানোর জন্য বাঁশের বেড়া বাঁধা আছে। বাড়িটির চারিদিকে বাগান, অনেকগুলো নারকেল, আম, কাঁঠাল, জাম প্রভৃতি ফলের গাছও আছে। বাড়িটি দোতলা। নিচের তলার সামনের দিকটা বেশ বড় এবং বড় দুখানি ঘরও আছে। শুধু সেই ঘর দুটি আমরা দখল করলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পেছনে একটা পুকুর আছে। তার জল পানযোগ্য নয়, স্নানযোগ্যও নয়, তবে বাসন মাজা প্রভৃতি বাড়ির কাজ করা যেতে পারে। বাড়ির অল্প দূরে একটা দিঘি ছিল। আমরা সেইখানে গিয়ে স্নান করতাম এবং পান রান্নার জন্য সেই জল আনাতাম। একটি ঘর খাওয়া দাওয়া করবার জন্য ঠিক করা হলো। অন্যটিতে 2টি চৌকি পেতে আমরা দুজন শুতাম। সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকত। এইভাবে কিছুদিন যায়। ইতিমধ্যে দশহরার 2 দিন ছুটি হলো, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। আমি বাড়ি গেলাম। বাড়িতে 2 দিন মাত্র থেকে 3য় দিন পায়ে হেঁটে সিউড়ির জন্য বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামের 1 ক্রোশ পরে হাতছালা বলে একটা গ্রাম আছে। আগে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলি হাতি বাঁধা থাকতো।
হাতিশালা থেকেই হাতছালা নামটি উৎপন্ন হয়েছে। সেই গ্রামের প্রান্তে রাস্তার ধারে একটা মন্দির আছে। সেই মন্দিরে রামপ্রসন্ন মজুমদার নামক একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং তপজপ নিয়ে থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলে বিখ্যাত। চারপাশে গ্রামের লোকেরা তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে। সেইখান দিয়ে যেতে যেতে দেখলাম মজুমদার মশাই খড়ম পায়ে দিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন। দেখে রাস্তার থেকে নেমে গিয়ে আমি তাকে প্রণাম করলাম। আশীর্বাদ করে তিনি আমাকে বললেন, ভালো থেকো বাবা। তুমি কোথায় যাচ্ছ? আমি উত্তরে বললাম, সিউড়ি স্কুলে আমার মাস্টারি চাকরি হয়েছে। দশহরার ছুটিতে বাড়ি এসেছিলাম। কাল স্কুল খুলবে, তাই ফিরে যাচ্ছি। মজুমদার মশাই একটু চিন্তা করে বললেন, বাবা, আজ কি তোমার না গেলে নয়? আজ বাড়ি ফিরে যাও, কাল তখন যেও তুমি। আমি বললাম, কাল স্কুল খুলবে, আমার তো নতুন চাকরি, কামাই হওয়াটা বড় খারাপ কথা, সুতরাং আমাকে ওরকম আদেশ করবেন না। মজুমদার মশাই বললেন, তা তুমি কোথায় বাসা নিয়েছো? শহরের দক্ষিণে একটা পুরনো খালি বাড়ি ছিল, সেইটা ভাড়া নিয়ে আমিও আমার স্কুলের আরেকজন মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় একসঙ্গে থাকছি বলে মজুমদার মশাইকে প্রণাম করে আমি পথ চলতে লাগলাম। বেলা আন্দাজ 2টোর সময় সিউড়ি পৌঁছলাম। স্নানাহার সারতে 5টা বেজে গেল। খাওয়া সেরে বারান্দায় বসে তামাক খাচ্ছি, এমন সময় দেখি আমাদের গ্রামের একজন চাষি বিরাট লম্বা লাঠি ঘাড়ে করে উপস্থিত হয়েছে। তাকে দেখে অবাক হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কি রে, তুই হঠাৎ কোথা থেকে এলি? সে বলল, আগে মা ঠাকুরুনি এই চিঠি দিয়েছেন এবং এই কবচটি আপনার হাতে পড়বার জন্য পাঠিয়ে দিয়েছেন বলে চিঠি ও কবচ দিল। চিঠি পড়ে দেখলাম তাতে মাতা ঠাকুরুনি লিখেছেন, তুমি বাড়ি হইতে যাত্রা করিবার সময় রমা প্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং একটি কবচ দিয়া বলিলেন, মা, তোমার ছেলে আজ প্রাতে সিউড়ি রওনা হইয়াছে। পথে তাহার সঙ্গে দেখা হইল, তাহার জন্য আমি এই রাম কবচটি আনিয়াছি। তুমি যেমন করিয়া পারো আজ এই কবচটি তোমার ছেলের কাছে পাঠিয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সেই কবচটি ধারণ করে। আরও লিখিয়া দাও, যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারও ব্রহ্ম নাম জপ করে। এই কবচের গুণে ও নামের ফলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে। সুতরাং আমি দিনু পরিবর্তকে দিয়া এই চিঠি ও কবচ পাঠাইলাম। প্রাপ্তি মাত্রে রাম নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে, যেন কোনো মতে এর অন্যথা না হয়। ইহা তোমার মাতৃ আজ্ঞা জানিবে। চিঠি ও কবচ নিয়ে আমি দিনুকে বললাম, তুই আজ এখানেই থাকবি তো? তোর খাবার জোগাড় করি? আগে না, মা ঠাকুরুনি জোর দিয়ে বলে দিয়েছেন তুই নিজে দাঁড়াইয়া থাকিয়া কবচটি পড়াইয়া দিবি এবং রাত্রেই আসিয়া আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবচ পড়িয়াছে। সুতরাং তাকে থাকবার জন্য আর অনুরোধ করলাম না। তার হাতে 2 আনা পয়সা দিয়ে বললাম, এই নে, বাজার থেকে কিছু মুড়ি মুড়কি কিনে পথে যেতে যেতে খাবি। তার সামনে কবচটা আমি হাতে পড়লাম। সে আমায় প্রণাম করে বিদায় নিল। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর যথাসময় দুজনেই শুয়ে পড়লাম। দুইজনের চৌকির মাথার দিকে 2টো বড় বড় জানালা খোলা ছিল। আকাশে মেঘ ও মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে প্রবল বাতাস এসে মেঘকে উড়িয়ে দিচ্ছে, আর একাদশীর চাঁদও দেখা যাচ্ছে। আমরা দুইজনে কিছুক্ষণ গল্পগুজব করে নিস্তব্ধ হয়ে রইলাম। পথশ্রমে ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখি বাতাসে প্রদীপটা নিভে গেছে। ক্ষীণ মেঘের অন্তরালে জ্যোৎস্নার জানালার দিকে ঘরে ঢুকে উল্টো দিকে দেওয়ালের একটা অংশ আলোকিত করছে। ঘুম জড়ানো চোখ অল্প খুলে দেখলাম যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার খাটের উপর হাঁটু গেড়ে থাবা পেতে বসে আছে এবং এক দৃষ্টি আমার প্রতি চেয়ে রয়েছে। তার মুখখানা যেন
বহুদিন রোগে শীর্ণ, গালের চামড়া ঝুলে পড়েছে, দন্তহীন মাড়ির উপর তার ঠোঁট দুটো চেপে বসে গেছে, মাথায় সাদা ছোট চুলগুলো যেন দাঁড়িয়ে রয়েছে, তার চোখ দুটো থেকে যেন ক্রোধ, ঘৃণা ও বিদ্রুপের জ্বালা বেরিয়ে আসছে। দেখে আমি আপাদমস্তক স্থির হরিয়ে উঠলাম, ভয়ে চোখ বন্ধ করলাম, কিন্তু সে অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না। আবার চোখ খুললাম, আবার দেখলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসে আছে। আবার চোখ বন্ধ করলাম, তখন হঠাৎ মায়ের চিঠির কথা মনে পড়ল। মনে মনে বললাম, আমার ভয় কি, আমার হাতে তো রক্ষা কবচ রয়েছে, এবং মৃদুস্বরে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ পরে আবার চোখ খুললাম, তখন সে মূর্তি আর নেই। সাহস পেয়ে উঠে বসলাম এবং জড়ানো গলায় আমার বন্ধুকে ডাকতে লাগলাম, রাসবিহারী বাবু। রাসবিহারী বাবু উঠে বললেন, কি মশাই? আমি তখন প্রদীপ জেলে সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। তিনি অত্যন্ত ভয় পেলেন। সমস্ত রাত্রি আমরা গল্প করে কাটিয়ে দিলাম। পরদিন সকালে সে বাড়ি ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিলাম। খাওয়া দাওয়া করে 10:30টার সময় স্কুলে গেলাম। টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একখানি চিঠি দিল। দেখলাম সেখানে রামপ্রসন্ন মজুমদার লিখেছেন। চিঠির তারিখ ও ছাপ গতকালে। চিঠিটিতে লেখা আছে, শ্রী শ্রী দুর্গা শরণং পরম সুভাষী পাতা সন্তু বিশেষ। বাবা জীবন, গত করল তোমার সহিত দেখা হওয়ার পর তোমার বাড়িতে গিয়েছিলাম। তোমার মা ঠাকুর রানীকে তোমার নিমিত্ত একটি রাম কবচ দিয়ে আসিয়াছি। তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্বৈ তিনি সেটি যেন যে কোনো উপায় তোমার কাছে পাঠিয়া দেন, যাহাতে অদ্বৈ নিশিগমের পূর্বে তুমি ওই কবচটি ধারণ করতে পারো। বোধহয় অদ্য রাতে তুমি কোনরূপ ভয় পাবে, কিন্তু সেই রাম কবচটির গুণে তোমার কোনো বিপদ হইব না। কবচটি তুমি প্রতিনিয়ত ধারণ করিয়া থাকি, এবং আর যদি কখনো ভয়ের কারণ কোনো ঘটে, তবে তারক ব্রহ্ম জপ করিবে, সর্বদা শুদ্ধাচারে থাকিবে। অত্র কুশল। মা ভবানী তোমার মঙ্গল করবে। ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রমা প্রসন্ন দেব শর্মা। চিঠি পড়ে আমার বিস্ময়ের শেষ রইল না। সেটা রাসবিহারী বাবুকেও দেখালাম। তিনিও খুব আশ্চর্য হলেন। পুজোর ছুটির সময় বাড়ি গিয়ে প্রথমেই মজুমদার মশাইকে প্রণাম করতে গেলাম। যে বিপদ থেকে আমাকে তিনি উদ্ধার করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা জানিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমি যে সেই রাত্রে ভয় পাবো এ কথা আপনি কি করে জানতে পারলেন? একটু মৃদু হেসে মজুমদার মশাই বললেন, তুমি যখন সেদিন আমাকে প্রণাম করলে, তখনই আমি দেখলাম একটি প্রেতাত্মা তোমার পিছনে ঘুরছে। কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্ষুব্ধ হয়ে আছে, এবং তোমার প্রাণহানি করবার জন্য সে তোমার সঙ্গ নিয়েছে। কেবল উপযুক্ত সময় পায়নি বলে সে এখনও তার কৃতকার্য সম্পন্ন করতে পারেনি। তুমি চলে যাওয়ার পর আমি গণনা করে দেখলাম যে সেই রাত্রেই এখনও উপস্থিত হবে। তাই তাড়াতাড়ি একটি রাম কবচ লিখে তোমার মাতা ঠাকুর রানীকে দিয়ে এলাম আমি। যাই হোক, তুমি ওই কবচটি কখনো পরিত্যাগ করো না। আমি বললাম, মজুমদার মশাই, আমার সঙ্গে যে লোকটা ঘরে শুয়েছিল তিনি কোনো রকম ভয় পেলেন না কেন? আমরা দুজন একই সঙ্গে এক বাড়িতে ছিলাম, তবে আমার উপরেই ভূতের এত ক্রোশ কেন? মজুমদার মশাই জিজ্ঞেস করলেন। সে লোকটির নাম কি? তার নাম রাসবিহারী মুখোপাধ্যায়। আচ্ছা, তিনি ব্রাহ্মণ, এই কারণে ভূত তার অনিষ্ট কিছু করতে পারেনি। আর তুমি হলে কায়স্থ, তোমার প্রাণহানি করা তার পক্ষে সহজ হতো। এই কথা শুনে কিছুক্ষণ আমি নীরবে চিন্তা করলাম। তারপর বললাম, সে ভূত কি এখনো আমার অনিষ্ট করার চেষ্টা করছে? করিতেছে। আর একবার তোমায় দেখা দেবে, কিন্তু সেখন কতদিনে উপস্থিত হবে তা আমি এখন বলতে পারবো না। কিন্তু এই রাম কবচের বলে তোমার কোনো ক্ষতি হবে না বাবা। তারপর 18 বছর কেটে গেল।
সে ভূতের কথা আমি প্রায় ভুলে গিয়েছিলাম, কিন্তু রাম কবচটি বরাবর সযত্নে ধারণ করে রেখেছি। আমি ক্রমে দ্বিতীয় শিক্ষকের থেকে প্রধান শিক্ষকের পদে উন্নীত হয়েছি। তারপরে আরও কয়েক বছর সুখ্যাতির সঙ্গে কাজ করে প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টরের পদে যোগ দিলাম। আমার বেতন 150 টাকা হল। মফস্বলে নানা স্থানে ঘুরে আমাকে বিদ্যালয় পরিদর্শন করতে হতো। একদিন মেদিনীপুর জেলার একটি গ্রামের স্কুল পরিদর্শন করতে গেছি। সন্ধ্যের পর খাওয়া দাওয়া করে একটি গরুর গাড়ি ভাড়া করে সেই গ্রামের দিকে রওনা হলাম। শরৎকালের পরিষ্কার রাত্রি, আকাশে চাঁদ ছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়ে গাড়ি মন্থর গতিতে চলছিল। আমি প্রথম শুয়ে একটু ঘুমাবার চেষ্টা করলাম। ঘন্টা 2 এপাশ ওপাশ করে যখন কিছুতেই ঘুম হলো না, তখন চোখ খুলে উঠে বসলাম। দেখলাম গাড়োয়ান তার বসবার সেই সংকীর্ণ জায়গাটুকুতে কোনো রকমে শুয়ে ঘুমিয়ে পড়েছে। জ্যোৎস্না রাত্রি, পরিষ্কার পথ গেছে। গরু দুইটি অবাধে আপন মনে চলছে। রাস্তার 2 ধারে গাছের সারি, কোথাও দূরে দূরে, কোথাও বা ঘন হয়ে কাছাকাছি। ঝুরঝুর করে বাতাস বইছে। গাড়োয়ান আরামে ঘুমিয়ে যাচ্ছে দেখে তাকে জাগাতে আমার ইচ্ছে করল না। অথচ গরু দুটি অরক্ষিত অবস্থায় পথ চলে তাও নিরাপদ নয়। এই ভেবে আমি আর শুলাম না, বসে রইলাম। এই অবস্থায় প্রায় ঘন্টাখানেক কাটল। আমার একটু ঘুম আসতে লাগলো। আমি বসে বসেই ঢুলতে লাগলাম। হঠাৎ গরু দুটি থেমে গেল। একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়ল, আর আমার ঘুম ছুটে গেল। চোখ খুলে দেখি সেই ভীষণ মূর্তি গরু দুটোর সামনে পথ আটকে গাড়ির জোয়ালের উপর 2টো জীর্ণ হাতে রেখেছি। সেই শুষ্ক জন্মাবৃত কঙ্কালসার চেহারা দাঁড়িয়ে আছে এবং তার জ্বলন্ত চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আমার প্রতি ক্রোধানল বর্ষণ করছে। দেখে আমার শরীর রক্ত হিম হয়ে গেল। আমি কাঁপতে লাগলাম। বুকের কাছে হাত রেখে তারক ব্রহ্ম জপ করতে লাগলাম। কিছুক্ষণ জপ করতে করতে দেখলাম সেই মূর্তি ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে। যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল, তখন গরু দুটি গাড়িটিকে পেছনে ঘুরিয়ে দিয়ে প্রাণপণ ছুটতে লাগলো। ঝাঁকুনিতে গাড়োয়ানের ঘুম ভেঙে গেল। সে ধরপড় করে উঠে বলল, বাবু, এ কি? গরু এমন ছুটতেছে কেন? আমি আসল কথা তাকে না বলে কেবলমাত্র বললাম, হয়তো পথে কোনো কারণে ভয় পেয়েছি, তাই এমন ছুটে বাড়ি যাচ্ছি। গাড়োয়ান তখন গাড়ি থামাবার এবং মুখ ঘোরাবার জন্য অনেক চেষ্টা করল। গরু দুটি লাঙল টেনে ছিঁড়ে ফেলবার উপক্রম করল, কিন্তু কিছুতেই তারা দাঁড়ালো না। দৌড়তে দৌড়তে অবশেষে যখন একটা গ্রামের বাজার উপস্থিত হলো এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়িও দেখা গেল, তখন গরু দুটি দাঁড়ালো। গরু দুটি ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছে দেখে আমি গাড়োয়ানকে বললাম, থাক, আজ আর কাজ নেই। গরু দুটোকে খুলে দাও, ওদের মুখে ঘাস জল দাও। কাল সকালে তখন আবার যাওয়া যাবে। আজ রাত্রে এখানেই বিশ্রাম করি। তারপর আরও 7 বছর কেটে গেছে, কিন্তু আর কখনো কোনোরূপ ভয় পাইনি। সেই রাম কবচটি এখনো ধারণ করে আছি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন ধারণ করেই থাকবো। আমার মায়ের এবং মজুমদার মশাইয়ের লেখা সেই চিঠি দুটি আজও আমার কাছে আছে। যদি কেউ দেখতে চান, আমি দেখাতেও পারি। শেষ হলো একটি ভৌতিক কাহিনী। গল্প পাঠে সূর্য, রমা প্রসন্ন মজুমদারের ভূমিকায় অয়ন, গাড়োয়ান ও দিনুর চরিত্রে সৌম্য, মাতা ঠাকুরুনির চরিত্রে আমি পায়েল, গ্রাফিক্স ও পোস্টার ডিজাইনে অয়ন, আবহ সঙ্গীতে শঙ্খ, পর্ব পরিচালনায় টিম গপ্পে রেডিও। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পে রেডিও। ধন্যবাদ।